আসসালামু আলাইকুম। আমি সাদিয়া রহমান, আহমেদ বাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা। আজকে ক্লাস 7-এর বিজ্ঞান ক্লাসে তোমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর 6 to 9 পর্যন্ত আমাদের যে অ্যাসাইনমেন্টের কর্মশালা হচ্ছে, এটার উপরে তোমাদের বার্ষিক ফলাফল নির্ভর করবে। এই কারণে আমাদের প্রিন্সিপাল স্যার মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার যে একটা এ ধরনের একটা আয়োজন করে দিয়েছেন, বা অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান করার যে একটা ব্যবস্থা করে দিয়েছেন, সেটার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার সাথে যারা আছো বা জয়েন করছো বা পরে করবে বা পরে ক্লাসটা দেখবে, তাদেরকেও স্বাগতম। আজকে তোমাদের ক্লাস 7-এর বিজ্ঞান অ্যাসাইনমেন্টে যা তোমাদের বিষয়বস্তুটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের অ্যাসাইনমেন্টে একটা উদ্দীপক দেওয়া আছে এবং সেই উদ্দীপকের সাথে রিলেটেড কিছু প্রশ্ন দেওয়া আছে, যেটা তোমরা উত্তর আকারে অ্যাসাইনমেন্টে লিখবে। তোমাদের উদ্দীপকটা আছে, দেখো, লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুক্ষণ পর সে দেখলো দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখলো তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাদের প্রশ্নটা হচ্ছে, তাপ সঞ্চালন কাকে বলে? তাপ সঞ্চালন, এই প্রশ্নটাতে যাওয়ার আমরা আগে জানবো তাপ কি। তাপটা হচ্ছে একটা শক্তি। তাপকে আমরা নিজে ইচ্ছাতে সৃষ্টিও করতে পারবো না, আবার ধ্বংস করে ফেলতে পারবো না, কিন্তু তাপ এক প্রকার শক্তি থেকে আরেক প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারবে। এখন তাপ থেকে আসতেছে তাপমাত্রা। তাপমাত্রাটা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ যখন আমরা গরম অনুভূত হই বা গরম অনুভব করি কিংবা ঠান্ডা লাগে, এই যে অনুভবটা, এটা হচ্ছে যে বস্তুটার আবহাওয়ার একটা অবস্থান যা আমরা উপলব্ধি করি, এটাই হচ্ছে তাপমাত্রা। তার থেকে আসতেছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনটা কি? তাপ সঞ্চালনটা হচ্ছে তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থান থেকে সঞ্চালিত হয় বা যেতে পারে। মানে তাপ যে স্থান পরিবর্তন করে, এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে, সেটাই হচ্ছে যে যখন সে বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানের দিকে সঞ্চালিত হয় বা যেতে পারে, তাপের স্থান পরিবর্তনটাকে বলে তাপ সঞ্চালন। এবং তাপ সঞ্চালিত হয় 3টি প্রক্রিয়ায়। তাপ সঞ্চালন হয় 3টি প্রক্রিয়ায়: তাপ পরিবহন, পরিচলন এবং বিকিরণ। তোমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের তাপ কমে যায় কেন? এখন তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলে বায়ুর চাপ কমে যায়। এখন বায়ুর চাপটা কি? বায়ুর চাপটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুর চাপ। আমরা জানি বায়ু একটি মিশ্র পদার্থ। যেহেতু বায়ু একটি পদার্থ, বায়ুর কিছু গুণাগুণ রয়েছে। বায়ু নির্দিষ্ট ওজন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। সেই বল প্রয়োগটাই হচ্ছে বায়ুর চাপ। একটা বেলুনে যখন আমরা ফুল দেই, বেলুনটা ফুলে যায়। আবার বেলুনটা যখন খুলে দিব, দেখবে হুট করে বাতাস বের হয়ে যাচ্ছে, এবং বাতাস বের হওয়ার গতিটা অনেক বেশি থাকে। সেটাই হচ্ছে কি, বায়ু চাপ দিয়ে বেলুন থেকে বাতাসগুলো বের হয়ে যাচ্ছে। এই বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের তাপ দিলে বায়বীয় পদার্থের চাপ বাড়ে। বদ্ধ পাত্রে মানে তিন জাতীয় কৌটাতে, যেমন আমরা বলতে পারি কোমল পানীয় বোতলগুলোতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। ওটা যখন আমরা প্রথমেই ঢাকনাটা খুলি, একটা শব্দ হয়, কিংবা একটা চাপ দিয়ে বাইরের দিকে বের হওয়ার চেষ্টা করে। এই যে বায়ুর চাপ প্রয়োগটা। কিন্তু বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়লে বায়ুর চাপ কমে যায়। আমরা জানি বায়ু একটি পদার্থ, কিন্তু বায়ুতে যে অণুগুলো রয়েছে, এই অণুগুলোর আকর্ষণ ক্ষমতা অনেক কম, কারণ এদের মধ্যবর্তী আন্তঃআণবিক শক্তি কম, আন্তঃআণবিক দূরত্ব বেশি, যার কারণে এরা একটু অপর অণুকে আকর্ষণ ক্ষমতা তাদের অনেক কম। এবং বায়ুমণ্ডলে যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন কি হয়, বায়ুগুলো উত্তপ্ত, বায়ুর কণাগুলো অণুগুলো উত্তপ্ত হয়ে একে থেকে তো অনেক দূর অবস্থান করে, তার চেয়ে বেশি দূর অবস্থান হতে থাকে তাদের, এবং তারা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়।
এবং এক স্থানে যখন বায়ুগুলো তাপমাত্রা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কমে যায়, এরা উপরের দিকে হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং আশেপাশ থেকে ঠান্ডা বায়ুগুলো সেখানে স্থান দখল করে। ফলে বায়ু সেই ক্ষেত্রে সেই স্থানটিতে বায়ুর ঘনত্ব চাপ কমে যায় এবং আশপাশ থেকে ঠান্ডা বায়ু এসে সেখানে স্থান দখল করে। এর ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আবার এর বিপরীতে যেখানে তাপমাত্রা কম, বায়ুর চাপ বেশি, সেখানে উচ্চ চাপের সৃষ্টি হয়। এটি হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের চাপ কমে যাওয়ার কারণ। যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বেড়ে যাবে, তখন বায়ুর চাপ কমে যাবে, যার জন্য আমাদের গ্রীষ্মকালে ঘন ঘন নিম্নচাপের সৃষ্টি হয়। এখন গ নম্বর প্রশ্নে আসি। দেখো, দ্বন্দ্বের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। এখানে দ্বন্দ্বের তাপমাত্রা যখন দিয়েছে কি 50 ডিগ্রি সেলসিয়াস। গ নম্বর প্রশ্নে আসি। দ্বন্দ্বটির তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তাহলে আমাদের লৌহ দ্বন্দ্বটির তাপমাত্রা দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমি সি দিয়েছি, সি হচ্ছে সেলসিয়াস। তাহলে দ্বন্দ্বটির তাপমাত্রা দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে অঙ্কটা এই দ্বন্দ্বটার ফারেনহাইট স্কেলে নিয়ে যাব। এই সূত্রটা কি আমাদের? সূত্রটা হচ্ছে C/5 = F - 32/9। এখানে সিতে সেলসিয়াস, এফতে ফারেনহাইট। আর এই যে সূত্রের 5 আর 9 কিভাবে আসলো, এটা আমরা কিভাবে জানবো 5 আর 9টা কিভাবে আসলো? সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 থেকে 100 পর্যন্ত থাকে সেলসিয়াস। তাহলে এই যে 0 থেকে 100 ডিগ্রি। আর ফারেনহাইটে হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক থেকে 32 থেকে শুরু হবে এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212। তাহলে এখানে হচ্ছে 212 - 32। তাহলে যদি আমরা বিয়োগ করি, বিয়োগে 100ই থাকবে। আর এখানে যদি বিয়োগ করি তাহলে 180 চলে আসে। এখন যদি আমি উভয় পক্ষকে ভাগ করি, দেখো যদি আমি অঙ্ক ক্যালকুলেশনে নিয়ে আসি, এই যে 9 আর 5, 5 আর 9 এ চলে আসছে। তাহলে এখন আমি অঙ্কটা করি। সিতে দেওয়া আছে আমাদের 50,
এই জায়গায় আমরা ক্রস গুণ করব, এটাকে দিয়ে এটাকে গুণ করব আর এটাকে দিয়ে এখানে গুণ করব, তাহলে চলে আসতেছে কি 5f মাইনাস যখন আমি 160টাকে অপোজিট সাইডে নিয়ে আসবো তখন এটা কি হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা তখন প্লাসে চলে আসবে। তাহলে দেখো ফারেনহাইট স্কেলে সেলসিয়াস স্কেলে ছিল 50 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে চলে আসছে 122 ডিগ্রি। তাহলে এই পার্থক্য, সেলসিয়াসে ছিল 50 ডিগ্রি আর ফারেনহাইটে চলে আসছে 122 ডিগ্রি। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো ঘতে দেওয়া আছে উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো। ভালো হয়ে যায়। দেখো দিয়েছে উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে। বস্তুটা কি ধরনের ছিল, লৌহদণ্ড। তাহলে লৌহদণ্ডটা কি ধরনের বস্তু, আমরা বুঝতে পারছি যে লৌহদণ্ডটা একটি কঠিন বস্তু। তাহলে তাপ সঞ্চালিত হয় কয়টি পদ্ধতিতে, তাপ সঞ্চালিত হয় 3টি পদ্ধতিতে। তাহলে তাপ পরিবহন, তাপ পরিচলন, বিকিরণ। কঠিন বস্তুতে তাপ সঞ্চালিত হয় তাপ পরিবহন পদ্ধতিতে। কঠিন বস্তুর অণুগুলো একটি আরেকটির সাথে পরস্পর লেগে থাকে, এদের ভিতরে আন্তঃআণবিক শক্তি নেই, আন্তঃআণবিক দূরত্ব নেই এবং এদের আন্তঃআণবিক শক্তি অনেক বেশি, যার জন্য একটি অণু যদি কম্পিত হয় তাহলে পার্শ্ববর্তী আস্তে আস্তে সবগুলো অনুকম্পনের সৃষ্টি হবে। তাহলে লৌহদণ্ডটা ছিল একটি কঠিন বস্তু। তাহলে এটাকে যদি একটি মোমবাতি দিয়ে এটাকে উত্তপ্ত করা হয়, এটাকে যদি লৌহদণ্ডটাকে যদি মোমবাতি আলো দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে অগ্রদিকের মানে সামনের দিকের অণুগুলো প্রথমে গরম হয়ে উত্তপ্ত হয়েও কম্পনের সৃষ্টি হবে এবং পার্শ্ববর্তী আস্তে 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 সবগুলো অণুতে কম্পনের সৃষ্টি হবে এবং শেষ পর্যন্ত শেষ অণুতে গিয়ে যখন
এটার তাপ সঞ্চালিত হবে তখন এটাও কি হবে, এই প্রান্তটাও গরম হয়ে যাবে। আর এই প্রান্তটা তখন ধরে থাকলে আমরা তখন হাতে আমাদের গরম উপলব্ধি হবে। তাহলে তাপ পরিবহন, কঠিন বস্তুতে তাপ পরিবহন হচ্ছে তাপ সঞ্চালনের প্রক্রিয়া, আর তাপ পরিচলন হচ্ছে তরল পদার্থে। তরল পদার্থে তাপ সঞ্চালিত হয় তাপ পরিচলন পদ্ধতিতে। আর বিকিরণ হচ্ছে সূর্যের যে আলোটা আমাদের দিকে আসছে, আমরা যে সূর্যের আলোটা পাই, এটা হচ্ছে বিকিরণভাবে এই আলোটা আসে, সেই তাপটা পাচ্ছি, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। তাহলে লাস্টে প্রশ্ন আমাদের ছিল বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হচ্ছে। তাহলে বস্তুতে তাপ সঞ্চালিত হচ্ছে তাপ পরিবহন পদ্ধতিতে। এটা হচ্ছে একটি বস্তু যখন, কঠিন বস্তু যখন আমি উত্তপ্ত করব বা তাপ প্রয়োগ করব, তখন এর অগ্রভাগটা উত্তপ্ত হবে, গরম হয়ে যাবে এবং আস্তে 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 পর্যায়ক্রমে একটি অণু থেকে আরেকটি অণু, আরেকটি অণু থেকে আরেকটি অণুতে যখন তাপ সঞ্চালিত হবে তখন এটা উত্তপ্ত হয়ে যাবে এবং এক প্রান্ত থেকে অপর প্রান্তটাও গরম হয়ে যাবে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা ছিল এই 4টা প্রশ্নের উপরে। তাহলে আশা করছি তোমরা সুন্দর করে আরও গুছিয়ে উত্তরটা লিখতে পারবে। ভালো থাকবে সবাই, বাসায় নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।